আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে আপনাদের চিন্তা করছেন শেখ হাসিনা কি ভয়ঙ্কর বার্তা দিলেন। জি ভাই, শেখ হাসিনা একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তবে এই বার্তার মধ্যে তার আগে আমি বলবো যে বার্তা দেওয়ার পেছনে, আগে এবং পেছনে সব জায়গায় আপনার সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের তৃণমূল কর্মী ভাই বোনরা। মানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন যে তার ভাইয়েরা, তার সন্তানরা, তার সহযোদ্ধারা কেউ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চায় না, কেউ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ চায় না। আর যার কারণে তৃণমূল যে কর্মী সমর্থক ভাই বোন আছেন তারা বুক চিতিয়ে রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, সরকারের সমস্ত যন্ত্রকে উপেক্ষা করে মিছিল মিটিং করে যাচ্ছেন। এটাতেই আমাদের নেত্রীকে আরো বেশি সাহসী করে তুলছে। কারণ হচ্ছে আমাদের নেত্রী সঠিকভাবেই নির্ধারণ করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশ নেত্রীকে চায়। এই দেশ, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশের জনগণ শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশটা, পুরো দেশটা, সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। সেটা যেমন আমার নেত্রী জানেন, তেমন আমাদের তৃণমূল কর্মী বৃন্দ জানেন। সুতরাং আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই। আমরা যারা বিদেশে বসে আছি আমরা লম্বা লম্বা কথা বলছি, এটা ভাই আমি অস্বীকার করতে রাজি নেই। আমরা বলছি, আমরা বলতেই থাকবো এভাবে, কিন্তু মূল কাজটা করছেন আমাদের তৃণমূলের ভাই বোনরা, আমাদের তৃণমূলের কর্মীরা। আপনারা ভাই বাংলাদেশের বীর। 71-এ যেমন মুক্তিযোদ্ধারা এসে দেশ স্বাধীন করে দিয়েছিলেন, আপনারাও সেম। আপনাদের প্রতি সশস্ত্র কৃতজ্ঞ এবং সম্মান জানাই। তো আসুন যে শেখ হাসিনা কি বার্তাটা দিলেন। আজকে হিন্দুস্তান টাইমসে একটি আর্টিকেল একটা বিশাল নিউজ ছাপা হয়েছে, যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করছে। অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেখানে শেখ হাসিনা যেই বার্তাটা দিয়েছেন, ওনাকে যা বলা হয়েছে, যা জিজ্ঞেস করেছে, তার মধ্যে থেকে ওরা যে হেডলাইনটা করেছে নিউ ইয়র্ক টাইম, এই যে আমার পেছনে যেটা দেখছেন নিউ ইয়র্ক টাইম বলতে সরি হিন্দুস্তান টাইমসের, সেখানে ওরা আর্টিকেলটা করেছে যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো জননেত্রী শেখ হাসিনা, এটা সরাসরি বলেছেন এবং এখানে কোনো ভুল নেই। তো পুরো আর্টিকেলটা বিশাল বড়, এটা বাংলায় পুরোটা করে বা বললে এটা প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। আমি আপনাদের কিছু চুম্বক অংশ দিচ্ছি। যেমন নেত্রীকে ওরা প্রশ্ন করেছিল যে স্বদেশ প্রত্যাবর্তন, 1981 সালের স্বদেশ প্রত্যাবর্তন সেই স্মৃতি উনি বলেছেন যে 17ই মে আমরা আমরা মানে আমি যে রণনীতি শেখ হাসিনা তিনি বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, সেই দিনও তৃণমূল কর্মীরা ওনার পাশে ছিলেন, তারাই ওনাকে রিসিভ করে নিয়েছিলেন, তারাই তাদের আন্তরিকতা, সাহসিকতার মাধ্যমে ওনার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এর পরের প্রশ্নটাতে উনি বলছেন যে ফেরার সময়টা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট নয় বলতে উনি বলছেন ফেরার সময়টা যে কালকে ফিরছি পরশু ফিরছি না, একটা টাইম লিমিট দিয়েছেন, যেটা 6 মাসের একটা টাইম লিমিট দিয়ে দিয়েছেন। সেটা বলছেন শেখ হাসিনা বলেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের উপর নির্ভর করছে না। মানে ওনার নির্দিষ্ট তারিখ বলেনি যে কালকে এই ওই মাসের অমুক তারিখ, উনি 6 মাস বলেছেন। 6 মাস মানে 6 মাস কংক্রিট, এটা বলতে পারেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি দাবি করেন এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাপনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুতই সেই লক্ষ্যে ফিরব। তার পরের প্রশ্নটা যাতে ছিল সেখানেও তিনি উত্তর দেন আমার অনুপস্থিতি মানে নীরবতা নয়। আমি একটি বিষয় সুস্পষ্ট বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। তিনি দাবি করেন দেশের জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করছেন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি আরো বলেন আমি 19টি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছি, কিছুই আমাকে থামাতে পারেনি। এবং শেষে তিনি ঘোষণা দেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শীঘ্রই আমি বাংলার মাটিতে ফিরবো, যেটা তিনি বলেছিলেন 6 মাসের ভিতরে ফিরবে। এরপরে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও
কি দল ফিরবে, তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো দল ফিরবে। তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা এবং তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের দল, বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে এই দলের জন্ম হয়নি। তিনি বলেন কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে দমন করতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশের জন্মই হতো না। নেত্রী এই বিষয়টা বলেছেন এবং নেত্রী বলছেন নিষেধাজ্ঞা আসলে ভয়টা হচ্ছে যে বর্তমান সরকারের। সেখানে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা বলেন যারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করে তারা ইতিহাস জানে না। তিনি বলেন এই নিষেধাজ্ঞা আসলে ক্ষমতাসীনদের ভয়কে প্রকাশ করে। তার অভিযোগ আওয়ামী লীগ যদি সংগঠিত গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন এখনো লক্ষ লক্ষ সমর্থক, হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আছেন যারা হামলা, মামলা, বড় নির্যাতনের মধ্যে ঐক্যবদ্ধ আছেন। যেটা আমি প্রথমেই বলেছি যে ওনার প্রথম শক্তি হচ্ছে যে তৃণমূল। তৃণমূল বলতে সমস্ত তৃণমূল যারা এই মুহূর্তে হামলা, মামলা, হত্যা, নির্যাতন, বাবা মা হারা হয়ে এখনো জননেত্রী শেখ হাসিনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের শক্তি, ওনার শক্তি। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম উনি সেম সেই কথাটাই বলেছেন। এবং সর্বশেষ ওনাকে যে প্রশ্নটা করা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ বিষয়ে, উনি যা বলেছেন সেটা হচ্ছে যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই বিষয়ে তিনি বলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই ব্যাপারটা উনি বলেন, তিনি বলেন দলের আদর্শিক কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন এবং দল সংস্কার বা সমন্বয় একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে কিন্তু দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার মানে আওয়ামী লীগের কিছু নেতা যদিও চান কিন্তু তৃণমূল কর্মীরা বা আম জনগণ যাকে বলি তারা কখনো অন্যায় করেনি, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়। তারাই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ কে চালাবে। সুতরাং পুরো এটা আপনারা যদি চান তাহলে হিন্দুস্তান টাইমসে আপনারা জাস্ট গুগলে লিখতে পারেন শেখ হাসিনা উইথ হিন্দুস্তান টাইমস, পুরো আর্টিকেলটা ইংলিশে পাবেন, সেটা বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন। এছাড়াও হয়তো অন্যান্য অনেক পত্রিকা এই মুহূর্তে চলেও আসতে পারে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এটা পড়ে নিতে পারেন। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। নেত্রী যেটা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি সবকিছু করে দিবে। আমরা আরো যত বেশি সুসংগঠিত হব, যত বেশি ঐক্যবদ্ধ হব, তত বেশি আমরা শেখ হাসিনাকে 6 মাস আগেই বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর শক্তি এবং সাহস রাখি। এই বিশ্বাস আমার যেমন আছে, নেত্রীর আছে, এই বিশ্বাস তৃণমূল কর্মীদেরও আছে। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমাদের একমাত্র নেতা বা একমাত্র নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারতে দীর্ঘ নির্বাসনের জীবন ছেড়ে অবশেষে সকল নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পেরেছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে এই শেখ হাসিনাকে নির্বাসনের জীবন কাটাতে হচ্ছিল ভারতের দিল্লিতেই তিনি ছিলেন। এবং 1981 সালের মে মাসের আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারেন নাই। 45 বছর পর আবারও যখন তিনি দিল্লিতে নির্বাসনের জীবন কাটাতে বা নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন, তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভীষণ গুরুত্বের সঙ্গে এবছর 17ই মে দিবসটিকে ঘিরে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে। এবং ইংরেজি অনেক শীর্ষস্থানীয় দৈনিকেই যেমন শেখ হাসিনা কবে ফিরবেন, আদৌ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন এমন প্রত্যাশা করেন কিনা, 17ই মে আবারও বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে কিনা, এসব প্রশ্ন সামনে রেখে ইংরেজি দৈনিকগুলো যেমন খবর করেছে শেখ হাসিনার ইমেইল সাক্ষাৎকারের ভিত্তিতে, তেমনি পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজার তারাও শেখ হাসিনার সাক্ষাৎকার ছেপেছে প্রথম পাতায়। এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার যেই বক্তব্যটি আনন্দবাজার
শিরোনাম করেছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো, মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, এবং মাথা উঁচু করে ফিরবো এই ঘোষণাটি এ সময়ে কিভাবে দিলেন? কারণ ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে যে ইংরেজি সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি, সেখানেও খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। এবং সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মানে তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তিনি সরাসরি বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশের রাজনীতিতে আসবে, যেটার জন্য তিনি নিজেও প্রতিদিন কাজ করছেন, হিন্দুস্তান টাইমস যেটা শিরোনাম করেছে সেটা বলছে যে অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, মানে আমি দেশে অনুপস্থিত তার মানে আমি চুপ করে বসে নাই, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন, খুব শিগগিরই আমি বাংলাদেশে ফিরবো। এই যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিয়মিতভাবে তিনি কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে, তিনি বাংলাদেশে নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই প্রতিদিন তিনি কাজ করছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলেছেন এই সাক্ষাৎকারে, এবং বলা যায় প্রথমবারের মতো, কারণ মনে রাখতে হবে গত বছরের শেষের পর শেখ হাসিনা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আর কোনো সাক্ষাৎকার দেন নাই গত প্রায় 4-5 মাস ধরে। ফার্স্ট পোস্টের মতো ভারতের অনেক শীর্ষস্থানীয় পত্রিকা আবার সেটাকেই শিরোনাম করেছে, যেমন তারা বলছে শেখ হাসিনা ওয়ার্নস অফ ডার্ক ডেইজ আন্ডার বিএনপি রুল, vows to return to বাংলাদেশ ভেরি সুন। মানে এক রকমের ভারতকে তিনি সম্ভবত সাবধান করতে চাইছেন, তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা তো ভালো হবেই না ভারতের, বরং 2001 থেকে 2006 সালে বাংলাদেশে শেখ হাসিনার ভাষায় যে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশ একটা অন্ধকার সময় পার করেছিল, সেটা ফিরে আসতে পারে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। এবং তিনি তাতে বলেছেন, এই ইমেল সাক্ষাৎকার গুলোতে তিনি বলেছেন যে দেশে ফেরা কোনো নির্দিষ্ট দিন বা সময়ের উপর নির্ভর করে না, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কাজ করছি, এটা শুধু আমার ফেরার জন্য নয়। শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণের জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুত সেই লক্ষ্য অর্জন করব, কারণ প্রতিটি মুহূর্তই শেখ হাসিনা বলছেন তিনি দেশের জন্য লড়ছেন কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে, এবং বিশ্ব মিডিয়াতেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে আবারও মনে করিয়েছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু কিছুই তাকে কখনো থামাতে পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শিগগিরই আমি বাংলাদেশের মাটিতে ফিরবো। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আছে, এই অবস্থায় কি করে শেখ হাসিনা ভাবছেন শিগগিরই ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন যে আওয়ামী লীগ জনগণের দল, এই দল বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয় নাই, মানে কোনো, যেটা শেখ হাসিনা সব সময় বলেন যে এই দল তো বন্দুকের জোরে বা ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয় নাই, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা এই দলকে দমিয়ে রাখতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিলে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশই জন্ম নিত না। এবং শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ তো বারবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছে, যারা মনে করছে নিষেধাজ্ঞা স্থায়ী তাদের ইতিহাসের দিকে তাকানো উচিত। এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনরা যে কত ভয় পায় আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে তার প্রমাণ, কারণ শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে মনে করাচ্ছেন যে যদি আওয়ামী লীগ সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে যে এই দলগুলোর পক্ষে, মানে বিএনপি জামায়াতের মতো দলগুলোর পক্ষে রাষ্ট্রবিরোধী
কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে, সে কারণে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং দলীয় শক্তির প্রমাণ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী মনে করাচ্ছেন এই যে লাখ লাখ সমর্থক, শত শত হাজার নেতাকর্মী যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যে হামলা মামলা, কারারুদ্ধ করে রাখা হচ্ছে, নির্যাতনের করা হচ্ছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনা বলছেন যে এমনকি এত নির্যাতন নিপীড়নের মধ্যেও এখনো বাংলাদেশের কৃষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাই, এবং তিনি তাই বলছেন যে এই দলকে ঠেকিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞার পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস প্রশ্ন করেছিল যে অনেকে তো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কথা বলছে, একটা পুনর্গঠন বা সংস্কারের উদ্যোগ কি নেওয়া হচ্ছে, মানে রিঅর্গানাইজ বা পিউরিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এটাও খুব ইন্টারেস্টিং বলেছেন, নতুন বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সে তার ঘর গোছানোর জন্য যা করা দরকার সেটা নিজেই করতে পারবে। অনেক সময়ই ষড়যন্ত্রকারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষ এই পিউরিফিকেশনের নামে, মানে ঘর গোছানোর নামে, একটা শুদ্ধিকরণের নামে আসলে রাজনৈতিক দলকে পুরোপুরি ভেঙে দিতে চায়। কাজেই এই পিউরিফিকেশন, শুদ্ধিকরণ কিংবা পুনর্গঠন সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো অন্য কারো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে করতে রাজি নন, সেটাও তিনি এই হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে, এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ তো একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। এবং শেখ হাসিনা আসলে ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক রকমের বিএনপি জামাত শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেওয়াটাও এখন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় মনে করছেন। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে উগ্রবাদ ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তার ওপর আমার ওপর মানে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, বিচারক হত্যা করা হয়েছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ঘটনা ঘটেছিল, শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারে এটাও মনে করিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের আগে যখন তারেক রহমান ফিরে যাচ্ছেন, কিংবা ভারত সরকার খালেদা জিয়ার মৃত্যুর পর যে তারেক রহমান সরকারের সঙ্গে এক রকমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যখন মৈত্রীর হাত বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে তারেক রহমানের শেষকৃত্যের দিন ঢাকাতে পাঠালেন, কিংবা প্রধানমন্ত্রী মোদী ভারতের, তিনি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা নির্বাচনের ফলাফলে টের পাওয়া মাত্র প্রথম নেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে বসলেন, কিংবা একটা আন্তরিক চিঠি লিখে তাকে স্ত্রী কন্যা সহ ভারত সফর করতে বললেন, তখন কিন্তু শেখ হাসিনা কখনো ভারতকে মানে তার আশ্রয়দাতা দেশকে এটা স্মরণ করার নাই যে এই তারেক রহমানই সেই তারেক রহমান যিনি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের একেবারে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, এবং সে সময় ভারতের পুরো অঞ্চল মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যে ভীষণভাবে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কারণ বাংলাদেশের সীমান্তের ভেতরে মানে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা থেকে শুরু করে প্রশিক্ষণ
প্রশিক্ষণ শিবির এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এক রকমের প্রশ্রয় দিয়ে আসা হচ্ছিল, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই সাক্ষাৎকারটিতে মে মাসে এসে যখন তারেক রহমান সরকারের বয়স 3 মাস পেরিয়েছে এবং যখন ভারত বাংলাদেশ সম্পর্কটাও তারেক রহমান সরকারের আমলেও খুব চাঙা হয়ে উঠতে পারছে না, তখন শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 এর শাসনামলের কথা মনে করিয়েছেন। কারণ শেখ হাসিনা তার সাক্ষাৎকারে এটা বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িত দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি সংসদে প্রবেশ করেছে। এবং শেখ হাসিনা বলছেন 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় আবার তাই ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে। এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুরো সাক্ষাৎকারে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেখ হাসিনা মনে করিয়েছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থায় তারেক রহমান সরকারের আমলে ইউনূস সরকারের লুটপাটের পর এমন খারাপ জায়গায় পৌঁছেছে, এরই মধ্যে তারেক রহমান সরকার প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এবং দেশের অর্থনীতি এমনই ভয়াবহ সংকটের মুখে যেখানে বিদ্যুৎ নেই, তেল নেই, গ্যাস নেই, সার নেই, সেচের পানি নেই, কর্মসংস্থান কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় তাই শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর যে রাজনৈতিক গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন তাই সময়ের ব্যাপার মাত্র।